আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, প্রীতি, শুভেচ্ছা এবং সালাম নেবেন। খুব মন খারাপ। এই যে 2 দিন পর পর আমার মিতা, বিশাল ছাত্র নেতা হাসনাত আব্দুল্লাহ, হয় মাইক খায়, নাহলে তার গাড়িতে কেউ অ্যাটাক করে, নাহলে ধাক্কা দেয়, কাহিনী একটা লেগেই আছে। সার্জিস ছিল তার সাথে, তার পার্টনার। সার্জিস আর হাসনাত আব্দুল্লাহ চিটাগাং থেকে আসার পথে তাদের গাড়ির দুর্ঘটনার শিকার হয়েছে নাকি কেউ প্ল্যান্ড ওয়েতে অ্যাটাক করছে, সেটা আজও আমরা বুঝতে পারলাম না। কাউকে গ্রেপ্তার করতেও শুনলো না। এর মধ্যে আবার সন্ধ্যায় এই গাজীপুরে কোন এক চৌরাস্তার মোড়ে হাসনাত আব্দুল্লাহর গাড়ি ভেঙে দিছে। 3-4টা মোটরসাইকেলে এসে 10-12 জন এসে তার গাড়ি ভেঙে দিছে। তার হাতে দেখলাম যে কেটে গেছে নাকি। আরে দেখেন, এই যে সে যে কথাবার্তা বলতেছে তারে তেমন অসুস্থ মনে হয়, কিন্তু নিউজ যে ফাটায় ফেলছে না জানি কি কি রকম অবস্থা। এবং সে নিশ্চয়ই পুলিশ কল করছিল। আবার এই যে হাসনাত আব্দুল্লাহকে যে অ্যাটাক করা হলো, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশাল এক মিছিল বের হয়েছে। আচ্ছা, এত বড় একটা ছাত্র নেতা যার ডাকে সারা বাংলাদেশের ছাত্র জনতা রাস্তায় বেরিয়ে পড়েছিল, যার এই রাজুতে আয় বললে রাজুতে জনসমুদ্র বয়ে যেত, সে তার জীবন নাশের জন্য অ্যাটাক হলো। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কোটি কোটি মানুষের মিছিল। এই অবস্থা কেন আমার মিতা হাসনাত আব্দুল্লাহ? আমার তো দেখা মানে বলতে ইচ্ছা করতেছে যে নাটক কম করো মিতা। যাই হোক, কারা অ্যাটাক করলো, কেন অ্যাটাক করলো? বলা হচ্ছে ছাত্রলীগের ছেলেরা অ্যাটাক করছে। ছাত্রলীগের ছেলেরা ঘরেই থাকতে পারে না ভাই, আবার অ্যাটাক করতে যাবে? আমি একটু খোঁজ নিলাম। আফটার অল আমার মিতা তো রাজনীতি না হয় দুইজন দুই দিকে দুই মেরুতে করি। খোঁজ নিয়ে যেটা জানলাম সেটা হলো একেবারে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হয়ে গেছে। তাকে মারছে বিএনপি ছাত্র দলের লোকজন। কারণ সে গাজীপুরে আসছিল। যে গাজীপুরের জুট ব্যবসা, এটা আপনারা জানেন, এটা খুব বিশাল ব্যবসা এবং এটার সাথে রাজনৈতিক ক্ষমতা জড়িত। এখানে বেশ চাঁদাবাজি হয়। তো হাসনাত আব্দুল্লাহ এই জুট ব্যবসায়ীদের কাছে চাঁদা চাইতে আসছিল। অনেকদিন ধরেই এই গাজীপুরের দিকে তার নজর। যদিও সে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, কিন্তু তার নজর গাজীপুরের দিকে এবং গাজীপুরের ব্যবসায়ীদের কাছ থেকে সে বিভিন্ন সময় চাঁদা দাবি করছে, প্রেশার দিছে যে এনসিপি কে চাঁদা দিতে হবে, হাসনাতকে চাঁদা দিতে হবে। এইভাবে গাজীপুরের ব্যবসায়ীরা তার উপরে এমনি বিলা ছিল, সে বেশ কিছু চাঁদাবাজি অলরেডি করছে। তো তারা তককে তককে ছিল যে কবে তাদের নাগালের মধ্যে পায়। কপালও খারাপ আমার মিতার, গতকাল পাইছে। পায়া গাড়িটা ভাঙছে, কিন্তু বেশি ছেঁচাটা তেমন জমে নাই। কারণ উপরের নির্দেশ ছিল যে জাস্ট একটা টোকেন হিট করার, মানে সিরিয়াস কিছু না। কারণ এইসব সূচো মেরে আবার হাতে গন্ধ হইতে পারে। গাজীপুর বিএনপির এই ডিসিশনটা ভালো। এসব হাসনাত মাসনাত এগুলোর মায়ের কোনো লাভ নাই। তারপরে টুকটাক যে একটা টোকেন হিট দিছে, ইটস ফাইন। তাহলে আমি যেহেতু আমার মিতার উপরে আঘাত এসেছে, আমার তো তীব্র নিন্দা জানাতেই হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিছিল যদিও ক্রমশ ছোট হতে হতে একদম একেবারে নাই হয়ে যাচ্ছে প্রায়, তবুও তীব্র নিন্দা কিন্তু আমি জানিয়েই গেলাম। সর্বনাশ, সর্বনাশ! এ কি দাম বাড়াটা বাড়লো! আমার বাপের জন্য আমার মনে পড়ে না যে এক লাফে এরকম 15-20 টাকা তেলের দাম পড়ছে। আমি 15-20 টাকার লিটারের তেল দেখছি। কেরোসিন তো এক সময় এরশাদের সময় যে তখন আপনার শের দরে বা 1 পাইট 2 পাইট 1 ছটাক 2 ছটাক বিক্রি হতো, সেগুলো দেখা লোক আমরা তো। কিন্তু এইভাবে লাভ দিয়ে জিনিসের দাম বাড়বে আবার? এতদিন শুনে আসলাম যে বাংলাদেশে আপনার পেট্রোল আর অকটেন বাংলাদেশে তৈরি হয়, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা বিদেশ থেকে আমদানির প্রয়োজন পড়ে না। তো যে জিনিসটা বাংলাদেশে তৈরি হয় এই জিনিসটারও দাম কেন লিটারে 15-20 টাকা বাড়তে গেল? আমার মাথায় আসলে এই হিসাব মানে ধরছেই না এই হিসাব। এবং এই গতকালকেই যেদিন তেলের দাম বাড়ানো হলো তার আগের দিন জ্বালানি প্রতিমন্ত্রী নাকি বললেন যে আমাদের স্মরণকালের সবচেয়ে বড় তেলের রিজার্ভ আছে। স্মরণকালের সবচেয়ে বড় তেলের রিজার্ভ যদি থেকে থাকে, তাহলে এইরকম একেবারে পাগলা ঘোড়ার ছুট কেমনে মানুষ, মানে এত দাম বাড়া মানুষ সহ্য করবে কেমনে? মানে এটা তো খালি তেলের দাম বাড়া না, এর সাথে সাথে এটার প্রভাবে আরও জিনিসপত্রের দাম বাড়বে। কী কী বাড়বে বলছি, কিন্তু উনি যে এত রিজার্ভের বড়াই করলেন, তাহলে এত রিজার্ভ থাকতে তেলের দাম বাড়ানো হলো, এটার মানে যুক্তিটা কি, মর্মটা কি? হ্যাঁ,
ঠিক আছে, ধরেন পেট্রোল পাম্পে বিশাল লাইন, আমরা ধরেই নিতেছি যে হ্যাঁ তেলের ক্রাইসিস, বিশ্ববাজারে ক্রাইসিস আছে, সবাই জানে, এটা যুদ্ধ চলতেছে, সবাই জানে, এটা নিয়ে কারো কোনো দ্বিমত নেই। কিন্তু আমাদের তো নেতারা বলতেছে যে না সব ঠিক আছে, তেল আছে, আপনারা চিন্তা করেন না। এই যে দামটা বাড়াইলো, এখন কি পেট্রোল পাম্পে আমরা গেলে পরে ওই লাইন মানতে হবে না, লাইন দেওয়ার কোনো ব্যাপার থাকবে না? আমি আমার এক ছোট ভাইয়ের একটা আমার পাঠানো একটা টেক্সট আপনি আপনাদেরকে পড়ে শোনাই, তার পরিচয়টা আমি প্রকাশ না করি, তার টেক্সটটা শুধু আপনাদেরকে একটু শোনাই। ছোট্ট টেক্সট, সে কি আমাকে বলছে, জানাইছে কি সেটা আমি আপনাদেরকে বলি। যে আজ আমি তেল নিতে গেলাম সকাল 6টা থেকে 8টা তেল পাম্প ঘুরে, 6টা থেকে 8টা তেল পাম্পে ঘুরছে, তেল পেয়েছি বিকাল 4টা 40 মিনিটে। 6টা থেকে 8টা পর্যন্ত ঘোরাঘুরি করছে। তারপরে কি অবস্থা হয়েছে শুনেন। 8টা তেল পাম্প ঘুরে ইউরেকা পাম্পে দাঁড়িয়েছিলাম সকাল 10টা 42 মিনিটে, মানে সকাল 6টা থেকে সে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে গিয়ে 10টা 42-এ একটা পাম্পে গিয়ে লাইনে দাঁড়াইছে। তেল পেলাম বিকেল 5টা 40 মিনিটে। আর সারাদিন লাইনে থাকা মানুষের সাথে কথা বলার পর সবার কথা শেখ হাসিনা থাকলে যেখানেই হোক দেশের তেল থাকতো, যা অবস্থা মানুষের কথার, তাতে তো এই সরকারের একটা ত্রাহি ত্রাহি অবস্থা। আমার কথা হলো, এই যে আমার ছোট ভাইটা, সে আজকে সারাটা দিন দাঁড়ায় থেকে, একটা বন্ধের দিন তার মাটি হলো, পরিবারের সময় দিতে পারলো না, সে যে এত ঘন্টা দাঁড়ায় থাকলো, এখন যে তেলের দাম বাড়াইছে, পাবলিক বলছে ভাই দাম বাড়ায় দিই, ঠিক আছে দাম বাড়ান, যুদ্ধ চলতেছে আমরা জানি, দাম বাড়াইলে পরে আমার তেলটা আপনি নিশ্চিত করবেন কিনা, কাল থেকে এই যে পেট্রোল পাম্পগুলোতে এরকম লম্বা লাইন, এটা দেখবো না, এই গ্যারেন্টিটা কে দিবে? তারপরে আরও কাহিনী আছে, সেই কাহিনী আপনাদেরকে একটু শোনাই। সেই কাহিনীটা শোনাইলে মানে পুরো বিস্তর কাহিনীটা আপনারা শুনলে বুঝতে পারবেন কাহিনীটা কোথায় গিয়ে দাঁড়াইছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী শনিবার রাত 12টা থেকে এই দাম কার্যকর হবে। নতুন দর অনুযায়ী প্রতি লিটারে ডিজেল নির্ধারণ করা হয়েছে 115 টাকা, অকটেন 140 টাকা, পেট্রোল 135 টাকা ও কেরোসিন 130 টাকা। এর আগে সর্বশেষ গত 1 ফেব্রুয়ারি যে দাম নির্ধারণ করা হয়েছিল, সেই দামের তুলনায় এবার সব ধরনের জ্বালানি তেলের লিটারে উল্লেখযোগ্য মূল্য বৃদ্ধি দেখা গেছে। নতুন সমন্বয়ে ডিজেল 100 টাকা থেকে বেড়ে 115 টাকা হয়েছে, অর্থাৎ লিটারে 15 টাকা বৃদ্ধি পেয়েছে। কেরোসিন 112 টাকা থেকে বেড়ে 130 টাকা হয়েছে, এতে লিটার প্রতি 18 টাকা বেশি গুনতে হবে ভোক্তাকে। অকটেন 120 টাকা থেকে বেড়ে 140 টাকা হয়েছে, এখানে লিটারে সর্বোচ্চ 20 টাকা বৃদ্ধি দেখা গেছে। আর পেট্রোল 116 টাকা থেকে বেড়ে 135 টাকা হয়েছে, যা লিটারে 19 টাকা বেড়েছে। ফলে পরিবহন ব্যয়, কৃষি উৎপাদন ব্যয় এবং সাধারণ ভোক্তা পর্যায়ের ব্যয়েও নতুন করে চাপ পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখতে এবং সরবরাহ ব্যবস্থাকে স্থিতিশীল রাখতে এই মূল্য সমন্বয় করা হয়েছে। আমার আরও প্রশ্ন আছে। প্রশ্ন হলো, এই যে পরিবহন খাতে, কৃষি খাতে এটার এফেক্ট পড়বে, বাজার মূল্যে এফেক্ট পড়বে, দৈনন্দিন বাজারে গিয়ে আমরা দেখবো যে জিনিসের দাম বেশি, তো বলবে যে তেলের দাম বাড়ছে, সবজির দাম বেশি। সেই জায়গাটাকে আমাদের সরকার নিয়ন্ত্রণ করার সক্ষমতা রাখে, কোনো কালে রাখছে না, এখনো নতুন সরকার রাখে। বাজারে যে 80 টাকার শসা আমি এখন যদি 120 টাকা চায় বসে 40 টাকা কেজিতে বাড়াবে, এইটা কে দেখবে? বা বাসে উঠলে পরে যে বাস ভাড়া আজকে ছিল ধরেন সাপোজ 100 টাকা, এটা যে কালকে 150 টাকা লাভ দিয়ে বাড়াবে, এটা কে দেখবে? আবার বিশ্ববাজারে তেলের দাম যখন পতন হবে, ধরেন যুদ্ধ পরিস্থিতি থেমে গেল, তখন কি আমাদের সরকার পারবে এই পরিস্থিতি আবার নতুন করে অ্যাডজাস্ট করে নিতে, নাকি মাঝখান থেকে কিছু ফরিয়া মানুষ তারা লাভবান হবে? আর ওই যে একটা প্রশ্ন শুরুতেই করলাম, অকটেন এবং পেট্রোল, এই দুইটার বিষয়ে আমাদের প্রশ্নটা থেকেই যাবে যে আমাদের দেশ এটাই নাকি বলা হয় স্বয়ংসম্পূর্ণ, নিজেরাই আমরা উৎপাদন করতে পারি, তাহলে এই ক্ষেত্রেও কেন জিনিসের দাম বাড়ালো? মোটটা কথা, নতুন সরকার আসার পর তাকে সবচেয়ে ঝুঁকির সিদ্ধান্ত যদি নিতে হয়ে থাকে, তাহলে আমি বলবো যে এইটা সবচেয়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং আগামী কয়েকদিন এটার প্রভাবে কে কি ফরিয়া ব্যবসায়ীরা কে কোন ফায়দা লুটে এবং সেই ফায়দা লুটাটা সরকার কতটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করে, তার উপরে অনেক কিছু নির্ভর করবে। যে শেখ হাসিনা প্রত্যর্পণের বিষয়টা কোনো দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতির কোনো একটা মাপকাঠি নয়, এটা একটা ঘটনা, এটা লাগাতার থাকবে দাবিটা, কিন্তু কেবলমাত্র এইটা করা হচ্ছে না বলে এই সম্পর্ক উন্নত হবে না এমন কোনো ইঙ্গিত, এমন কোনো বার্তা তারা দেন।
ফলে এই প্রশ্নটা যেহেতু প্রকাশ্যে তারা বিবৃতিতে উল্লেখ করেছেন এবং মরিশাসে গিয়েও ভারতীয় সাংবাদিকদের কাছে বলেছেন, তো স্বাভাবিকভাবেই সেই ঘটনাটার পরে এই প্রথম পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাপ্তাহিক ব্রিফিং ছিল। এখানে রোজ তারা কোনো প্রশ্নের উত্তর দেন না। বাংলাদেশের ক্ষেত্রে হয়তো হতে পারে, সুযোগ আছে। তো আমাদের এখানে সপ্তাহে একদিনই যাবতীয় প্রশ্নের উত্তর দেওয়া হয়, ফলে এই সপ্তাহে যা উত্তর দেওয়ার হয়ে গেছে আবার আগামী সপ্তাহে। সেই সমন্বয়ে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার সময় তারা কিন্তু এই কথাটা বলেছেন যে এটা কোনোভাবেই কিন্তু তার উপর নির্ভর করছে না। দ্বিতীয়ত আরেকটি বিষয় যেটা আপনারা বাংলাদেশে হয়তো বহুল প্রচারিত নয়, সেটা হচ্ছে যে শেখ হাসিনা নিজে ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে একটি চিঠি দিয়ে সেই রায়ের পর্যালোচনা করার কথা বলেছেন। তার তিনি 14 দিন সময়ের কথা বলেছিলেন এবং 14 দিন সময় অতিক্রান্ত হতে চলেছে। ফলে এর পরবর্তী পদক্ষেপ হিসেবে তিনি আন্তর্জাতিক কোনো আদালতে দ্বারস্থ হবেন কিনা সেটা এখনো নিশ্চিত নয়। এটা আমি এখনো জানতে পারিনি, হয়তো এটা একটা খুব শিগগিরই হয়তো জানা যেতে পারে। যেদিন যদি দ্বারস্থ হন তাহলে নিশ্চয়ই আমরা সেটা ভারতে থেকে জানতে পারবো। ভারতীয় সংবাদ মাধ্যমকে সেটা জানিয়েও দেওয়া হয় সাধারণত যে তিনি যে পদক্ষেপ নিচ্ছেন। তিনি গত 2 মের মধ্যে এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী এবং উপদেষ্টা তারা ঘুরে যাওয়ার পরেও তারা একটা কথা বলেছিলেন, যে এটাও বলেছিলেন যে ভারতে থেকে যেন শেখ হাসিনা এমন কোনো বিবৃতি না দেন। কিন্তু সেরকম কোনো বিবৃতি রাজনৈতিক বিবৃতি নয়, কিন্তু 7ই এপ্রিল এবং 10ই এপ্রিল এবং 17ই এপ্রিল দুদিনই কিন্তু মুজিবনগর প্রতিষ্ঠা উপলক্ষে তিনি আওয়ামী লীগ কর্মীবৃন্দর উদ্দেশ্যে ফেসবুক মারফত ভাষণ দিয়েছেন। এখন ফেসবুক তো ভারতে নিয়ন্ত্রণ করার কিছু নেই, ফলে সেটা ফেসবুকের কর্তৃপক্ষ তারা সিদ্ধান্ত নিতে পারেন বন্ধ করবেন কি করবেন না। ফলে এক কথায় আমি যেটা বলতে পারি, এর অর্থে এই নয় যে খুব অদূর ভবিষ্যতে শেখ হাসিনাকে ভারত বাংলাদেশের হাতে তুলে দিচ্ছে। এটা যারা ধারণা করছেন তাদের ধারণাটা ভুল, আমি এই কথাই বলতে পারি। এবং যে কথাটা আমি এটাও বলছি যে এই যে ধরুন আওয়ামী লীগের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা রয়েছে এক্সিকিউটিভ অর্ডারে, আর যে আইনটি আনা হয়েছে, যে আইনটির দ্বারা কোনো ব্যক্তি বা গোষ্ঠী তাকে সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে নিষিদ্ধ করা যেতে পারে, সেখানে কোনো রাজনৈতিক দলের কথা নাম নেই, কিন্তু ইঙ্গিত আছে যে এর দ্বারা যে কোনো দল হতে পারে। আমি তো এটাকে ইন্টারপ্রেট করছি যে আমি জানি না এটা বিএনপি কিভাবে নিচ্ছে। এটা সম্পূর্ণ মানে আমি অস্বীকার করতে পারছি না, আমারও কানে এসেছিল যে একটা ভাবনা চিন্তা আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যেও আছে, নেই যে তা নয়। সেটা হচ্ছে যে কিভাবে নতুন আওয়ামী লীগ, ধরুন 17ই এপ্রিল যে মুজিবনগরে যে সরকার শপথ নিয়েছিল, তখন তো শেখ মুজিবুর রহমান জেলে ছিলেন, তিনি তো ছিলেন না, দেশে ছিলেন না। তার অবর্তমানে একজন অস্থায়ী রাষ্ট্রপতি হয়েছিল, এটি অস্থায়ী প্রধানমন্ত্রী হয়েছিল, এটা ক্যাবিনেট তৈরি হয়েছিল, শেখ মুজিবুর রহমান। এখন প্রশ্নটা হচ্ছে যে তিনি ছিলেন না যেহেতু জেলে ছিলেন, ছিলেন একজন অস্থায়ী রাষ্ট্রপতি। এখন একটা ভাবনা চিন্তা থাকছে, এরকম প্রস্তাব যে যায়নি এরকম কিছু নয়, এরকম প্রস্তাব নিয়ে ভাবনা চিন্তা হচ্ছিল না যে তাও নয়, যে একটা অস্থায়ী কোনো কমিটি তৈরি করে কাজ করতে দেওয়া করার কথা। কিন্তু যে জিনিসটা স্পষ্ট বলা হচ্ছে না, একটা কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র উপদেষ্টা এখানকে, যে শেখ হাসিনাকে কখনোই গ্রহণ করা যাবে না, কিন্তু তার পরিবর্তে যদি অন্য কেউ দায়িত্ব নেন তখন আওয়ামী লীগকে বিচার করা যেতে পারে। 1, 2 হচ্ছে তারা বলেছে যে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যদি তারা আবেদন করেন আদালতে, আবেদনকারীও হতে হবে শেখ হাসিনা ছাড়া অন্য কাউকে, এবং অন্য কেউ করলে তখন তারা বিবেচনা করে দেখতে পারে। এখন সেই বিষয়টা সিদ্ধান্ত শেখ হাসিনা নেবেন, তাই না? ইতিমধ্যে শেখ হাসিনা নিজে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কাছে তিনি তার আপিল করেছেন, হয়তো আন্তর্জাতিক ক্ষেত্রে করতে পারেন। আমি যেটা সর্বশেষ আমার যেটা সব শুনে মনে হয়েছে যে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণে এই সময় যে একটা প্রবল আর্থিক সংকটের মধ্যে বাংলাদেশ চলেছে, মানুষকে দীর্ঘদিন পেট্রোল ডিজেলের জন্য অপেক্ষা করতে হচ্ছে, গ্যাসের অভাব, বিদ্যুতের অভাব, এই যে একটা পরিস্থিতি, এই অবস্থায় মানে রাজনীতিটাকে প্রাধান্য দেওয়ার থেকে আমার মনে হয়েছে শেখ হাসিনা আর কিছুদিন অপেক্ষা করতে চাইছেন, যে পরিস্থিতিটা কোন দিকে যায়, কোন দিকে দাঁড়ায়, কি অবস্থা বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতিতে দাঁড়ায়। আপনি যেগুলো শুনছেন, আমরা বাইরে থেকে তো এটাও শুনছি যে বাংলাদেশে
কি জানি না আবার একটা কোনো অঘটন ঘটবে কিনা এই আর্থিক সংকটকে কেন্দ্র করে। সেটাও কিন্তু আমাদের ভারতের বেশ কিছু গোয়েন্দাদের কাছে একটা সতর্ক বার্তা আছে। ফলে একটা অনিশ্চিত পরিমণ্ডলে একটা পার্টি সংগঠনকে তৈরি করা বা খাড়া করাটা, যার নিষেধাজ্ঞা রয়েছে যার উপর, সেটা করাটা কতটা বাস্তবসম্মত হবে। ফলে সেই বিষয়টা একটু অপেক্ষা করে দেখার বিষয়। আমার মনে হয় এই বিষয়ে আরো 4-5 মাস বাদে হয়তো নিশ্চয়ই, এরকম নয় যে এরকম আমি যতটুকু জানি বা শুনেছি তার ঘনিষ্ঠ লোকেদের থেকে, যে শেখ হাসিনা পদ আঁকড়ে ধরে থাকতে চাইছেন। কিন্তু শেখ হাসিনা যখনই কোনো কর্মী সভায় ভাষণ দিচ্ছেন, তাতে আমি অন্তত এমন একজনও কর্মী পাইনি যে বলছে শেখ হাসিনার বিকল্প কেউ নেতা হবে। তিনি এখনো তার দলের কাছে গ্রহণযোগ্য, এখনো আমার মনে হয় তৃণমূল স্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য। ফলে এই অবস্থায় তিনি যদি দেশের স্বার্থে বা দলের স্বার্থে কোনো সিদ্ধান্ত নেন, সিদ্ধান্ত নেওয়ার সময়ের জন্য আমার মনে হয় আরো বেশি দিন অপেক্ষা করতে হবে। দেখুন, এইটার মধ্যে ওই ভিজিটটার মধ্যে মানে অনেক বেশি মানে দৃষ্টিভঙ্গির ফারাকটা খুব স্পষ্ট ছিল, এটা ছিল না যে তা না। বা যখন আপনার পররাষ্ট্রমন্ত্রী যখন ভারত সফর করছেন, তখন তারা বলছেন এটা হচ্ছে শুভেচ্ছা সফর এবং স্টপ ওভার। তিনি স্থগিত ওখানে ভারতে থেকে অন্যত্র যাবেন, তাই ভারতে থাকতে হচ্ছে। এই সুযোগে তিনি মিলিত হচ্ছেন, কিন্তু ভারত সরকার কিন্তু সেরকম বলেনি। ভারত সরকার বলেছেন এটা সরকারি সফর, মানে ভারত সরকার তাকে সম্পূর্ণ যা প্রোটোকল দেওয়া যে অনুযায়ী পররাষ্ট্রমন্ত্রী বললে যা যা হয়ে থাকে তাই গুলো প্রায় সবগুলোই হয়েছে, হয়নি তা না। আর বাংলাদেশের আগ্রহ ছিল অনেকগুলো, মূলত এই মুহূর্তে দুটি বিষয়ের প্রধান আগ্রহ ছিল, তিনটি বিষয় বলতে দুটি বাংলা ভেঙে বলা যায়। একটা হচ্ছে তারা চাইছেন বাংলাদেশের মানুষ যে প্রবল, যারা বিশেষ করে ভারতে চিকিৎসার জন্য যেতেন, এই মেডিকেল ভিসাটা খুব সংকুচিত হয়ে গিয়েছে। সেই মেডিকেল ভিসাটা এবং বাণিজ্য সম্পর্কটা বাড়ানো দরকার। বাণিজ্য না হলে কিন্তু সেখানে কোনো রাজস্ব আসবে না, কর্মসংস্থান হবে না, বাণিজ্যটা বন্ধ হয়ে যাচ্ছে ভারত বাংলাদেশ। এটাকে কিভাবে চালু করা যায়। ফলে এই দুটো বিষয় তার সঙ্গে ছিল যেটা, সেটা হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে যে বিদ্যুৎ এবং জ্বালানি সংকট, তারা তো চেয়েছেন, প্রকাশ্যেই বলেছেন, তারা জ্বালানি মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, কিন্তু কোনো কারণে বাণিজ্য মন্ত্রীর সঙ্গে তাদের সাক্ষাৎটা হয়নি, হতে পারেনি। কিন্তু তারা যে এগুলো চেয়েছিলেন তাদের প্রয়োজনীয়তাটা অনেক বেশি ছিল, এবং প্রয়োজনীয়তা ছিল বলে তারা ভারতে এসেছেন। পাছে বাংলাদেশে কোনো ভিন্ন বার্তা যায়, মনে হয় যে ভারতের কাছে আবার আত্মসমর্পণ করছে, সেই জন্য তারা একটা শুভেচ্ছা সফর বলে এটাকে ডিসক্রাইব করেছেন। আমরা কিন্তু সরকারি, ভারত কিন্তু সরকারি সফর বলেছে। এবং সেই সফরে আপনি যদি বলেন, আমি বলবো যে সবটা নীতিগত কেমন নয়, কারণ যে যোগাযোগটা করার তাদের যে আগ্রহটা, একটা কথা কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতিতে বলা আছে স্পষ্ট, যে ভারত আগ্রহী এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সেটা বিভিন্ন ব্যবস্থাপনার মাধ্যমে সেগুলো হোক। মানে কেউ দেখা করলেন পরে কালকে একটা সিদ্ধান্ত হয়ে গেল কিছু একটা, সেরকম হচ্ছে না। এই দু দেশের মধ্যে ৭২ না ৭৩টা যৌথ ব্যবস্থাপনা আছে, মেকানিজম আছে, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ, সেগুলোর একটা একটা করে বৈঠক শুরু হোক। সেই বৈঠক হয়তো খুব শীঘ্র কোন একটা, হয়তো যৌথ নদী কমিশনের বৈঠক আছে, সেগুলো শুরু হতে পারে, যৌথ সীমান্তরক্ষী বাহিনীর বৈঠক হয়তো শুরু হতে পারে। ভিসা ব্যবস্থার ক্ষেত্রে আমি বলছি, পর্যটন ভিসা এখনো দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বা হচ্ছেও না আপাতত, কিন্তু মেডিকেল ভিসাটা যাতে বাড়তে পারে, বিজনেস ভিসা যাতে হয়, সেটা আমার মনে হয় এই পশ্চিমবঙ্গ আসামে যে নির্বাচন প্রক্রিয়া চলছে, নির্বাচন প্রক্রিয়া চলে, তখন হয়তো সেটা হলেও এইটুকু হয়তো হবে, শুরু হতে পারে। তবে এর জন্য আমাদের মনে হচ্ছে, আমি বলবো না যে সবটা নেগেটিভ, একটা যোগসূত্র স্থাপিত হলো নতুন সরকারের সঙ্গে। নির্বাচিত, ভারত বলেছিল নির্বাচিত সরকার হয়ে যেই ক্ষমতা আসুক তার সঙ্গে সম্পর্ক রাখা হবে, সেটা সব লক্ষণ আপনারা স্পষ্ট দেখতে পেয়েছেন। সেই তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের স্পিকার প্রোটোকল অনুসারে যেন নাম্বার 3 তিনি গিয়েছিলেন, তিনি প্রধানমন্ত্রী নিয়ে গিয়েছিলেন। তো ভারতের তরফ থেকে আগ্রহটা দেখানো হয়েছে যে আমরা সম্পর্ক রাখতে আগ্রহী। সেক্ষেত্রে পুরনো অতীত যেগুলো কালো স্মৃতি বলবো, সেগুলোকে উপেক্ষা করেই আমরা চাই নতুন ভাবে নতুন সম্পর্ক। বোধহয় একটা কমেন্ট শূন্য থেকে শুরু করা, শূন্যটা এই কারণেই শূন্য থেকে শুরু করা যে ইউনুসের আমাদের সমস্যাটা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল,
তাহলে সেটাকে আবার কি করে নতুন করে শুরু করা যায় সেই বিষয়ে একটা এই নীতিগত ঐক্যমত হয়েছে যে আপাতত দুদেশের দ্বিপাক্ষিক পর্যায়ের বৈঠকগুলো পর্যায়ক্রমে শুরু হতে পারে। এটা যদি বলেন, এটা আমি বলবো একটা ইতিবাচক দিক। হ্যাঁ, নিশ্চয়ই সেটাতে দুটো জিনিস থাকবে যেটা একটু গলার কাঁটার মতো হয়ে রয়েছে। সেটা হচ্ছে যে ওই শেখ হাসিনা প্রসঙ্গ এবং হচ্ছে তাদের আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়ার প্রসঙ্গ। এখন ফিরে যাওয়ার পর হুমায়ুন কবির খুব কঠোর ভাষায় বলেছেন শেখ হাসিনা বলে কোনো সেটা অতীত ইতিহাস, আওয়ামী লীগ বলে বাংলাদেশ আর কিছু নেই। আর এই কথাগুলো মানে ভারতে কোনো খুব একটা ভালোভাবে নেওয়া হচ্ছে না, এটা আমাদের বোঝা। অপর রাখে রাখবেন, না রাখে না রাখবেন, সে তাঁদের, আমরা রাখতে চাই। কিন্তু এইগুলো কোনো এই অনেকটা যেরকম না ইউনুস বলেছিলেন সপ্তম কি সেভেন সিস্টার্স, তাই বলতো ভারতের আভ্যন্তরীণ বিষয়ে কথা বলা। শেখ হাসিনা আজকে একটা দিন ভারত মনে করে, যত যাই বলুন, যে কোনো ভারত সরকারও যদি মনে করুন বাংলাদেশের সৃষ্টিটা আওয়ামী লীগের কারণে, আর আওয়ামী লীগের সৃষ্টি হওয়ার কারণে ক্যান্টনমেন্ট থেকে বিএনপি পার্টির জব, তো দুটোর মধ্যে ফারাক আছে। কিন্তু তার বেলা বিএনপির অবদান নেই, দশেও বিএনপির মুক্তিযুদ্ধ অবদান আছে নিঃসন্দেহে। দুটো পার্টি গঠন আলাদা না, একটা পার্টি স্বাধীন রাষ্ট্র তৈরি করে দিয়েছে যার ফলে তারা পার্টি গঠন করতে পেরেছে। তাহলে সেই পার্টিটাকে অস্বীকার ভারতবর্ষের কোনো সরকার করতে পারে, ভারতের 140 কোটি মানুষের কেউ। প্রিয় দর্শক, আপনাদের নিশ্চয়ই দুদিন আগের একটা খবরের কথা মনে আছে। খবরটা কি ছিল? খবরটা এমন ছিল যে বাংলাদেশ রাশিয়া থেকে তেল কিনতে চায় এবং রাশিয়া থেকে সেই তেল কেনার ব্যাপারে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে অনুমতি দিয়েছে 60 দিনের জন্য, মানে 2 মাসের জন্য, যে 2 মাস সময়ের মধ্যে তোমরা রাশিয়া থেকে তেল কিনতে পারো। আপনাদের মনে একবার প্রশ্ন হয়নি যে তেল কিনবে বাংলাদেশ, বেচবে রাশিয়া, অনুমতি দেবে যুক্তরাষ্ট্র? কেন? যুক্তরাষ্ট্র কি আমাদের মালিক? আমরা কি আমাদের সমস্ত কিছু যুক্তরাষ্ট্রের কাছে বন্ধক দিয়েছি? যুক্তরাষ্ট্র না চাইলে কি আমাদের তেল কেনার কোনো অধিকার থাকবে না? যুক্তরাষ্ট্র যা বলবে আমাদের কি তাই শুনতে হবে? যদি এমন হয় যে অন্য একটা দেশ আমাদের দেশের উপর এই ধরনের মানে অধিকার ফলাতে আসে, অথবা আমরা এ ধরনের ওদের কাছ থেকে এ ধরনের অনুমতির জন্য অপেক্ষা করতে থাকি, তারা বললে কিনতে পারবো, না বললে কিনতে পারবো না, তারা বললে খেতে পারবো, তারা না বললে আমি কিনতে পারবো না, খাদ্যদ্রব্য কিনতে পারবো না, তেল কিনতে পারবো না, এই যদি হয় সম্পর্ক, সেই সম্পর্ককে আপনি কীভাবে আখ্যায়িত করবেন? তখন কি আমাদের এই দেশ, আমাদের এই সরকার, আমাদের এই দেশের মানুষ, তারা কি নিজেদেরকে স্বাধীন বলে দাবি করতে পারবে? আমরা কি একটা সার্বভৌম রাষ্ট্র আর থাকব? আমাদের কিন্তু এটাই সবচেয়ে বড় দুঃখ ছিল। বলা হতো নানাভাবে যে এই দেশটা নাকি শেখ হাসিনা ভারতের কাছে বিক্রি করে দিয়েছে, আমরা নাকি ভারতের ভৃত্যে পরিণত হয়েছি, আমরা নাকি ভারতের অনুমতি ছাড়া কিছুই করতে পারি না। এই সমস্ত কথা কিন্তু বলা হতো, পুরো সময়টা ধরেই বলা হতো। শেখ হাসিনার 15 বছর ধরে এই কথাগুলো আমরা শুনতে শুনতে আমাদের কান ঝালাপালা হয়ে গিয়েছিল। শেখ হাসিনার পতনের পর নতুন যে সরকার এসেছিল, সেই সরকারও বারবার বলার চেষ্টা করেছে যে ভারতের সঙ্গে আমাদের একটা দাসখত আছে। ওই সরকারে যারা বিদেশ থেকে যারা নাকি তার পিআরের চাকরি করত, মানে পিআরের ভূমিকায় যারা ছিল শুরুর দিক থেকে, সরকারকে যারা সাপোর্ট দিত এবং বলতো, এই প্রথম একটা সরকার পাওয়া গেল যা নাকি ভারতের সঙ্গে বুক চিতিয়ে মেরুদণ্ড সোজা করে বার্গেইন করছে। কেবল তাই নয়, এমনও বলা হতো, থ্রেট দেওয়া হতো যে ভারতের যে 7 সিস্টার আছে সেগুলো কিন্তু আমরা ডিস্টার্ব করব যদি আমাদের কিছু করতে আসে। তার মানে ভারতের সঙ্গে যে আমাদের দাসখত চুক্তি ছিল, এটা নিয়ে কিন্তু নানা আলাপ হয়েছিল। মাঝখানে আমরা একবার এমনও দেখলাম, আমি যাকে শিশু উপদেষ্টা বলতাম তখন, মিস্টার আসিফ মাহমুদ সজীব ভুইয়া, উনি একবার একটা তালিকা প্রকাশ করলেন যে এই সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতের সঙ্গে যে দাসত্বমূলক চুক্তিগুলো ছিল সেখান থেকে প্রায় 10টা চুক্তি আমরা বাতিল করে দিয়েছি। এরকম একটা তালিকা উনি প্রকাশ করলেন যে আরও বাতিল করা হবে,
বড় একটা তালিকা, তার মধ্যে কোনটা কোনটা বাতিল করা হয়েছে তা উনি দেখালেন। পরে দেখা গেল যে ওই সরকারেরই ওনারই সহকর্মী পররাষ্ট্র সচিব, পররাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন মিস্টার তৌহিদ হোসেন, তিনি বললেন যে যে চুক্তির কথা বাতিলের কথা বলা হয়েছে এই চুক্তিগুলি আসলে এক্সিস্টই করে না, এ ধরনের কোনো চুক্তিই নাই। তার মানে পুরাই ভুয়া, মানে হাওয়ার উপরে উনি একটা মেরে দেয়া মার্কেট তার পক্ষে নেওয়ার চেষ্টা করছেন, মানুষের সেন্টিমেন্টকে এক ধরনের প্রতারণা করেছেন। এই ধরনের লোক সেই সরকারে ছিল। সারাক্ষণ তারা ভারত বিরোধিতা করত এবং ভারত আমাদের সব কিছু নিয়ে যাচ্ছে, ভারতের অনুমতি ছাড়া আমরা কোনো কিছু করতে পারছি না, ভারত আমাদের উপর চেপে বসে আছে, প্রভু হয়ে আছে, এইগুলি বলা বলি করত। কিন্তু তারা এই সময়ে এই 1.5 বছরে একটাও দেখাতে পারেনি যে ভারতের সঙ্গে বাংলাদেশের কি কি চুক্তি শেখ হাসিনা করেছিল যে নাকি দাসত্বমূলক এবং যেগুলো নাকি তারা বাতিল করে দিয়েছে। তারা কিছুই বাতিল করেনি। যে চুক্তির কথা আমরা খুব বলা বলি হতো যে আদানি থেকে বিদ্যুৎ আনি আমরা, সেই বিদ্যুৎটা দাসত্বমূলক, এবং ওই সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম যে ঋণটা টাকাটা পরিশোধ করেছে এটা কিন্তু আদানিটা শোধ করেছে। এই হলো আমাদের সরকারের অবস্থা। 1.5 বছর তারা ওই চুক্তিটা রিভিউ করতো, বাতিল করতো, কিচ্ছু করেনি। এই যদি হয় বাস্তবতা, তখন এই সরকার, ওই সরকার, ওই অন্তর্বর্তীকালীন সরকার, তারা একদম ক্ষমতা থেকে নেমে যাওয়ার ঠিক 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা চুক্তি করেছে, এগুলো বাণিজ্য চুক্তি, এবং সেই বাণিজ্য চুক্তির নন ডিসক্লোজার বাণিজ্য, মানে ওই চুক্তিটা কী করেছে তারা যাওয়ার আগে 1 দিনের জন্য প্রকাশ করেনি। আমাদের সরকার এখনও আনুষ্ঠানিকভাবে সেই চুক্তিটা কিন্তু প্রকাশ করেনি। বিভিন্নভাবে ওদের যুক্তরাষ্ট্রের বিভিন্ন নথি থেকে, বিভিন্ন থেকে আমরা চুক্তি সম্পর্কে কিছু কিছু জানতে পেরেছি। এই যে আমি বললাম যে রাশিয়া থেকে তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি লাগবে, এটা কিন্তু ওই চুক্তির কারণে। যে চুক্তিটা এই অন্তর্বর্তীকালীন সরকার যা নাকি বুক চিতিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় এবং যা নাকি বলতে চায় ভারত আমাদের দাসত্বর মধ্যে আবদ্ধ করেছিল, দাসত্ব চুক্তি ভারতের সঙ্গে শেখ হাসিনা করেছিল, যে চুক্তির একটাও তারা বাতিল করতে পারেনি অথবা দেখাতেও পারেনি কোন চুক্তিগুলো, এবং বাতিলের নামে যেগুলো তারা বলেছিল সেগুলো পুরো ভুয়া ছিল এবং তাদের লোকজনই বলছে এরকম কোনো চুক্তি নাই। সেই সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তিটা করেছে সেই চুক্তির থাকার কারণে আমি এখন অন্য কোনো দেশ থেকে কোনো পণ্য কিনতে হলে যুক্তরাষ্ট্রের অনুমতি লাগবে। এর চেয়ে বড় দাসত্বের শৃঙ্খলে এই জাতি, এই দেশ অতীতে কখনো পড়েছিল এটা আমার জানা নেই। এবং এই দাসত্বে কে ফেলে গেল? আমাদের অন্তর্বর্তীকালীন সরকার। সেই চুক্তি যুক্তরাষ্ট্রে স্বাক্ষরিত হয়েছিল এবং সেই চুক্তিতে কী কী আছে আমি একটু আপনাদেরকে পড়ে শোনাতে চাই। দেখুন, এই চুক্তিতে বড় দাগে যেগুলো আছে মোটামুটি কয়েকটা আমি বলি। যে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র থেকে 14টি বোয়িং উড়োজাহাজ কিনতে হবে, মানে আপনার পছন্দ হোক বা না হোক বোয়িংই কিনতে হবে। আপনি এয়ারবাস কিনতে পারবেন না অথবা অন্য কোনো কিছু কিনতে পারবেন না, আপনাকে 14টা বোয়িং আপনাকে উড়োজাহাজ কিনতে হবে। ওরা যে দাম বলবে সেই দামে কিনতে হবে। আচ্ছা, 15 বছরে $1500 কোটি জ্বালানি কিনতে হবে আপনাকে। আগামী 15 বছরে $1500 কোটি জ্বালানি কিনতে হবে এবং ওরা যে দাম বলবে সে দাম, আপনার বার্গেন করার কোনো স্কোপ নাই। যুক্তরাষ্ট্রের জ্বালানির দাম তো কাতারের চেয়ে, কুয়েতের চেয়ে অথবা সৌদি আরবের জ্বালানির চেয়ে বেশি হবে, কোনো সন্দেহ নাই। আপনাকে ওই বেশি দামেই কিনতে হবে। প্রতি বছর $350 কোটি কৃষি পণ্য আমদানি করতে হবে যুক্তরাষ্ট্র থেকে। আচ্ছা, যুক্তরাষ্ট্র থেকে আপনি যদি কৃষি পণ্য আনতে চান সেটাকে আপনি আমার আইনে বিক্রি করতে পারবেন? ভাবেন একবার। ধরেন যুক্তরাষ্ট্রে কিন্তু গোলালু হয়, যুক্তরাষ্ট্রের আলু এনে কি আমাদের বাজারে বিক্রি করতে পারবেন আপনি? যুক্তরাষ্ট্রে আমাদের এখানে আলু মৌসুমের সময় 20 টাকা পর্যন্ত কেজিতে নেমে আসে। 20 টাকা মানে ওদের 20 সেন্ট। ওই টাকা আপনি যুক্তরাষ্ট্রে আলু পাবেন, আবার সেটা এত দূর থেকে পরিবহন করেন পাবেন, কিন্তু আপনাকে কিনতে হবে। কেনার পর আপনি কী করবেন? আপনি নিয়ে ফেলাই যান অথবা যা ইচ্ছে তাই করেন, কিন্তু আপনাকে কিনতে হবে। তাহলে আপনি যদি $350 কোটি আলু অথবা অন্য কোনো কৃষি সামগ্রী, আপনাকে কৃষি সামগ্রী কিনতে হবে $350 কোটি কিনে সেগুলো না আপনার বাজারে বিক্রি করতে পারবেন? তাহলে কী করবেন? লসে বিক্রি করবেন, আপনার টাকাটা লস হবে। সামরিক সরঞ্জাম ক্রয় বৃদ্ধি করতে হবে।
আপনাকে আরও বেশি বেশি অস্ত্র কিনতে হবে। কোত্থেকে? যুক্তরাষ্ট্র থেকে। আপনি সামরিক সরঞ্জাম কিনে আপনি কী করবেন? আপনি কার সঙ্গে যুদ্ধ করবেন? গত 50 বছরে বাংলাদেশের সামরিক সরঞ্জামের কী ব্যবহার হয়েছে বলেন? এই সামরিক সরঞ্জাম দিয়ে আমাদের সেনাবাহিনী কার সঙ্গে যুদ্ধ করেছে? কি প্রয়োজন আমাদের? আমাদের যুদ্ধ হলে কার সঙ্গে যুদ্ধ করবো আমরা? আমাদের আশেপাশের মধ্যে কী রাষ্ট্র আছে? ভারত আছে, মিয়ানমার আছে এবং চীন আছে। এদের কার সঙ্গে যুদ্ধ করতে পারবো আমরা? কত অস্ত্র আমাদের কিনতে হবে? এবং এই অস্ত্র কেনার যে বিপুল ব্যয়, এটা কি আমাদের জন্য কোনো উন্নয়নমূলক কাজ হবে? এটা আপনাকে করতে হবে। তারপর কিছু নির্দিষ্ট দেশ থেকে সামরিক সরঞ্জাম ক্রয় সীমিত রাখার চেষ্টা করতে হবে। মানে আপনি যদি কিছু কিনতে চান, আপনি অনেক কম দামে চীন থেকে কিনবেন অথবা ভারত থেকে কিনবেন, সেটা আপনি পারবেন না, আপনাকে ওনার কাছ থেকে কিনতে হবে। তো এইগুলো আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো করতে হবে। বিনিময়ে আমরা কী পাবো? আমরা পাবো হলো যে বাংলাদেশের পণ্য পাল্টা শুল্ক 20% থেকে 19% কমিয়ে আনা হবে। আগে 20% ছিল, এটা কমিয়ে 1% মাত্র কমবে। আমাদের পণ্য যেগুলো আমরা পাঠাই, আমরা কী পরিমাণ পণ্য পাঠাই ওখানে? আমরা ওখানে এর আগে $6 বিলিয়ন পণ্য পাঠাতাম, আর যুক্তরাষ্ট্র থেকে আমদানি করতাম $2 বিলিয়ন সমমূল্যের পণ্য। এখন ওই 2 বিলিয়নের মধ্যে কি কৃষি পণ্য ছিল না, কিন্তু আপনাকে $350 মিলিয়ন কৃষি পণ্য কিন্তু আপনাকে কিনতে হবে রে ভাই। তাহলে আপনি কিভাবে করবেন? আর আপনাকে আরেকটা বড় জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে এই চুক্তিতে যদি আপনি করেন, তাহলে আপনি বিদেশের কাছ থেকে কোনো কিছু কিনতে পারবেন না, কিনতে হলে যুক্তরাষ্ট্রের অনুমতি লাগবে। এই যে আমাদের রূপপুর একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, এই বিদ্যুৎ একটা চুক্তির একটা অংশ আছে যে যুক্তরাষ্ট্র ব্যতিরেকে নতুন করে বাংলাদেশ অন্য কোনো দেশ থেকে পারমাণবিক প্রযুক্তি ক্রয় করতে পারবে না। তার মানে আমার যে রূপপুরের যে পারমাণবিক চুল্লি আছে, যেটা পারমাণবিক উৎপাদন আমরা করব, বিদ্যুৎ আগামী বছর থেকে শুরু হওয়ার কথা, সেখানে তো আমরা পুরো জিনিসটাই তো আমরা রাশিয়ার থেকে কিনেছি, ওর কাঁচামালও রাশিয়ার থেকে আসবে, তাহলে ওটা তো আমি যুক্তরাষ্ট্র না বললে কিনতে পারবো না। তো এই যে বিষয়গুলো, এবং এর বাইরে যে জিনিসটার কারণে আমরা এই অনুমতিটা নিচ্ছি, সেটা হলো গিয়া আমাদেরকে কিন্তু অন্য কোনো দেশকে, যে সমস্ত দেশকে যুক্তরাষ্ট্র কোনো ধরনের নিষেধাজ্ঞা দেবে যে এই দেশের পণ্য আমরা কিনবো না, মানে যুক্তরাষ্ট্র যদি বলে আমি রাশিয়ার পণ্য কিনবো না, আমি ইরানের পণ্য কিনবো না, ইরানের পণ্য বিক্রয়ের উপর যদি যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয়, সেই নিষেধাজ্ঞা আমাদেরও মানতে হবে। আমরা তাহলে যুক্তরাষ্ট্র যদি রাশিয়ার তেল কেনার উপর নিষেধাজ্ঞা ছিল, অথবা আমরাও কিনতে পারবো না, এবং আমরা কিন্তু যুক্তরাষ্ট্রের কাছ থেকে পারমিশন নিতে হবে, এবং যে পারমিশনটা ওরা এবার আমাদের 9 জুন পর্যন্ত দিয়েছে। ইন্টারেস্টিং হলো এর সময়ের মধ্যে কিন্তু আমাদের কোনো পণ্য রাশিয়া থেকে আমরা কিন্তু তেল কিনতেছি না, আমরা কিনতেছি না, কিন্তু তারা পারমিশন দিয়ে রাখছে, তারা ইচ্ছা দিবে পারমিশন। যদি আমরা কিনতেও চাইতাম তারপর লাভ হতো না, কোনো রাশিয়ার তেল আমাদের আইনে খুব একটা সুবিধা হয় না। যাই হোক, এই যে বিষয়গুলো, এখন প্রশ্ন হলো এই ধরনের একটা চুক্তি অন্তর্বর্তীকালীন সরকার কেন করলো, কার মাধ্যমে করলো, কার স্বার্থে করলো? এটা স্পষ্ট আমি মনে করি এটা নিয়ে সংসদে আলোচনা হওয়া উচিত ছিল। সংসদে এত কিছু আলোচনা হচ্ছে, এই চুক্তির আলোচনা হচ্ছে না। তেল গ্যাসের চেয়ে একটা বড় সমস্যা, এটা আজকে দেখলাম বলেছেন একটা অনুষ্ঠানে মিস্টার দেবপ্রিয় ভট্টাচার্য, উনি বলছেন যে তেল গ্যাসের যে সমস্যা, তার চেয়ে বড় সমস্যা হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে করা এই বাণিজ্য চুক্তি। এটা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না, সরকার আলোচনা করছে না, বরঞ্চ এই চুক্তির যিনি মূল হোতা, অন্তর্বর্তীকালীন সরকারের ওই সময় যিনি ওই চুক্তির জন্য যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন, ডক্টর খলিলুর রহমান, তাকে এই সরকার পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে। ব্যাখ্যাটা কি? সহজ ব্যাখ্যা, আমি ব্যাখ্যাটা করে দিচ্ছি। ব্যাখ্যাটা হলো, আসলে আমি বারবার প্রশ্ন করছিলাম না যে হোয়াই ডক্টর খলিলুর রহমান, তাকে কেন এই সরকার পররাষ্ট্রমন্ত্রী বানালো? কারণ এই একটাই, তাকে যুক্তরাষ্ট্র বসিয়েছে, অথবা সে যুক্তরাষ্ট্রকে বলিয়েছে যে আপনারা আমাকে সরকারের মধ্যে রাখেন, তাহলে আপনাদের এই চুক্তিগুলি যাতে নাকি নষ্ট না হয়, ভেঙে ফেলতে না পারে, চুক্তিগুলি বাতিল করতে না পারে, সেই কাজটা আমি করে দেব। এবং সে প্রতিনিয়ত সরকারকে জুজুর ভয় দেখাতে থাকবে যে চুক্তিগুলি বাতিল করা যাবে না। এই লোকটা তো এই দেশের নাগরিকই না, আমি বহুবার বলেছি। সে দীর্ঘদিন ধরে আমেরিকায় ছিল, হঠাৎ করে উড়ে এসে বড় বড় কাজ করছে।
মানে সুচয়ে ঢুকে এখন ফাল হয়ে বেরোচ্ছে। দেশটাকে কত বড় ক্ষতি করে দিয়েছে। যারা এতদিন ধরে কথা বলতেন যে আমরা অন্য দেশের অনুগত হয়ে যাচ্ছি, তাদেরকে দেখিয়ে দিয়েছে যে অন্য দেশের প্রজা, অন্য দেশের চাকর এবং নিজের সার্বভৌমত্ব কীভাবে নষ্ট করতে হয় তার জার্জল্যমান মানে উদাহরণ এই ডক্টর খলিলুর রহমান, ডক্টর ইউনুস গং আমাদেরকে উপহার দিয়ে গেছে। আমরা এখান থেকে কী করে বেরোবো? বের হওয়ার একটা নিয়ম আছে যে আপনি কিন্তু 60 দিনের জন্য 60 দিনের নোটিশে এই চুক্তি বাতিল করতে পারেন, কিন্তু যাদেরকে বাতিল করতে না পারে সেই জন্য তো ডক্টর খলিলকে বসিয়ে রেখেছে এখানে, সে তো তাও করতে দিবে না। প্রিয় দর্শক, একবার ভাবুন আমরা কোথায় আছি, আমরা কিভাবে আছি, আমরা কতটা স্বাধীন আছি এবং কতটা পরাধীনতার শৃঙ্খল আমাদের পরিয়ে দিয়ে গেছেন এই ডক্টর ইউনুস, ডক্টর খলিল গংরা। বছরে 2500 টাকা, মাসে 208 টাকা। এই টাকায় কি একজন কৃষকের ভাগ্য বদলানো সম্ভব? এটা কি ছেলে ভুলানো সান্ত্বনা, নাকি জনপ্রিয় হবার শর্টকাট পথ? প্রধানমন্ত্রীর উপদেষ্টারা হয়তো 208 টাকার হিসাবটা ক্যালকুলেটরই করেছেন, কিন্তু বাংলাদেশের কৃষকরা এর চেয়েও জটিল হিসাব মুখে মুখে করতে অভ্যস্ত। তাদের হিসাবে দিনে 7 টাকারও কম জুটছে, 6 টাকা 93 পয়সা, যা দিয়ে এক কাপ চাও মেলে না। অথচ বর্তমান সরকার এই টাকাতেই বদলাতে চলেছে কৃষি ও কৃষকের জীবন। আসলেই কতটা বদলাবে? দেশ জুড়ে এখন নতুন আলোচনার নাম কৃষক কার্ড। আরো অনেক কার্ড নিয়ে কথা আছে, কৃষক কার্ড নিয়ে কথা বলবো। এই কার্ড নিছক পরিচয়পত্র নয়, বরং কৃষকের ব্যাংক হিসাব, ভর্তুকি ঋণ এবং বীমা সুবিধার চাবিকাঠি। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করে সরাসরি কৃষকের হাতে সরকারি সহায়তা পৌঁছে দেওয়াই এই কার্ডের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রী তারেক রহমান নববর্ষের প্রথম দিনে উদ্বোধন করেছেন কৃষক কার্ড, যা দিয়ে কৃষকরা 10 ধরনের সুবিধা পাবেন। এগুলো হলো ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সেচ সুবিধা, সহজ শর্তে কৃষি ঋণ, স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি, সরকারি ভর্তুকি এবং প্রণোদনা, মোবাইল ফোনে আবহাওয়ার পূর্বাভাস ও বাজার তথ্য, কৃষি বীমা সুবিধা এবং ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রয়ের সুবিধা ইত্যাদি। সরকার বলছে আগামী কয়েক বছরের মধ্যে প্রায় 2,75,00,000 কৃষককে, মানে 5 বছরের মধ্যে এই পরিমাণ কৃষককে এই কার্ডের আওতায় আনা হবে। প্রশ্ন উঠছে, এই উদ্যোগ কি আসলেই কোনো ইতিবাচক পরিবর্তন আনবে, নাকি এটা শুধুই প্রতিশ্রুতি পূরণের আয়োজন? নির্বাচনী ইশতেহারে বলেছে তাই এটি করা হচ্ছে। কি দিচ্ছে আসলে এই কার্ড? চলুন দেখি। এটি এক ধরনের ডেবিট কার্ড, যা সোনালী ব্যাংকের একটি নির্দিষ্ট অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকবে। এটি জাতীয় ডিজিটাল ডাটাবেজের অংশ, যেখানে একজন কৃষকের প্রায় 45 ধরনের তথ্য সংরক্ষণ করা থাকবে। কৃষকের জমির পরিমাণ, চাষাবাদের ধরন, উৎপাদিত ফসল, আর্থিক লেনদেন সহ গুরুত্বপূর্ণ তথ্য একটি ডিজিটাল প্রোফাইলে সংরক্ষিত থাকবে। ফলে মধ্যস্বত্বভোগী কমবে, দুর্নীতি কমবে এবং কৃষক সরাসরি সুবিধা পাবেন, এটি সরকার বলছে। কিন্তু মাঠের বাস্তবতা কি? বর্তমানে কৃষকদের খরচ বাড়ছে প্রতিনিয়ত। সার, বীজ, সেচ, শ্রম সবকিছুর দাম ঊর্ধ্বমুখী এবং ফসলের ন্যায্য মূল্য, মানে এর যে ন্যায্য মূল্য আশা করে তারা, এটিও সবসময় নিশ্চিত নয়, অনিশ্চয়তার মধ্যে থাকে। এই বাস্তবতায় মাসে 208 টাকায় কি কৃষকের বাস্তব সমস্যা সমাধান সম্ভব? এজন্যই অনেক পর্যবেক্ষক এবং কৃষক প্রতিনিধি এই উদ্যোগকে প্রকৃত সহায়তার পরিবর্তে কৃষকদের প্রতি উপহাস হিসেবে বর্ণনা করেছেন। অনেকে বলছেন এই সহায়তা প্রতীকী, বাস্তব সমাধান নয়, কারণ বাংলাদেশের কৃষি খাতের মূল সমস্যা শুধু নগদ টাকার অভাব নয়। কি কি তাহলে সমস্যা? বাজার ব্যবস্থায়, ন্যায্য মূল্য না পাওয়ায়,
সিন্ডিকেট এবং মধ্যস্বত্বভোগীতে, কৃষি উপকরণের দামে, জলবায়ু ঝুঁকি ইত্যাদি আরো কিছু আছে। তাই এই কাঠামোগত সমস্যাগুলো সমাধান না করে শুধু সীমিত, খুবই সীমিত নগদ সহায়তা দিলে দীর্ঘমেয়াদে খুব কি বড় পরিবর্তন আসবে? আসবে না। তবে নীতি নির্ধারকরা বলছেন এই কার্ড কৃষকদের সম্মান ও স্বীকৃতির প্রতীক। কিন্তু প্রশ্ন, শুধু এই একটি কার্ডেই কি কৃষকের সম্মান নিশ্চিত করা যাচ্ছে বা যাবে? এর আগেও দেশে বিভিন্ন কৃষি কার্ড চালু ছিল, আপনারা জানেন। কৃষি উপকরণ সহায়তা কার্ড, 10 টাকায় ব্যাংক অ্যাকাউন্ট, স্মার্ট কৃষি কার্ড ইত্যাদি এরকম প্রকল্প কিন্তু ছিল। কিন্তু অনেক ক্ষেত্রেই প্রকৃত কৃষক শনাক্ত করা যায়নি, ডাটাবেস তৈরি করা যায়নি এবং সঠিকভাবে সুবিধা পৌঁছানোর ক্ষেত্রে সমস্যা দেখা গেছে। প্রশ্ন হচ্ছে, এবার যে নতুন কার্ডটি দেয়া হচ্ছে এটি কি সেই পুরনো সমস্যাগুলো কাটিয়ে উঠতে পেরেছে বা পারবে? মানে সেই জায়গাগুলো খতিয়ে দেখা হয়েছে কিনা। আবার বর্তমান সরকার কিন্তু একটা কর্মসূচিতে আটকে নেই, একাধিক নতুন সামাজিক নিরাপত্তা কর্মসূচি হাতে নিয়েছে। তাদের নির্বাচনী ইশতেহারে অনেক ধরনের প্রতিশ্রুতি ছিল, সেগুলি তারা করছে। ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, নানান রকমের। কিন্তু এসব কর্মসূচির অর্থ, মানে এই যে এটি করতে তো একটা টাকা লাগবে এবং বিপুল অঙ্কের টাকা, বিন্দু বিন্দু করে সিন্ধু। তো সেই টাকাটা, সেই অর্থটা কোথা থেকে আসবে তার কিন্তু ঠিক নেই। মানে নিশ্চয়তা নেই। প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বলেছেন ইতিমধ্যে চলমান সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোর, মানে ইতিমধ্যে যেগুলো দেশে চলমান আছে শতাধিক, কিন্তু সেগুলোর অপচয় রোধ করবে তার সরকার এবং সংস্কার করবে। আসলে অপচয় রোধ করবে বলতে এটুকু বুঝি যে এটি যেহেতু আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে, 15-16 বছর আওয়ামী লীগ সরকার এটি করেছে, তাদের দলীয় লোকজন প্রাধান্য পেয়েছে, আমাদের দেশের যা কালচার, এখন তাদেরকে বাদ দিতে হবে। যুবলীগ বাদ দিয়ে যুবদল ঢুকাতে হবে, স্বেচ্ছাসেবক লীগ বাদ দিয়ে স্বেচ্ছাসেবক দল ঢুকাতে হবে, আওয়ামী লীগ বাদ দিয়ে জাতীয়তাবাদী দল ঢুকাতে হবে। এটি কিন্তু জনমনে কনসেপশন, মানুষ কিন্তু এটিই মনে করে। উপদেষ্টা মহোদয় কিন্তু এর চেয়ে বেশি আর ভেঙে বলেননি আসলে কি অপচয় রোধ করবেন আর কি সংস্কার করবেন। এবং তিনি বলছেন এই অপচয় রোধ এবং সংস্কারের কারণে সেখান থেকে নাকি বেশ কিছু অর্থ আসবে, কিন্তু এটি বলেননি যে কত বা কি পরিমাণ অর্থ তা থেকে পাওয়া যাবে। একই সঙ্গে বলেছেন অভ্যন্তরীণ উৎস থেকেও সম্পদ সংগ্রহ করা যাবে। মানে অভ্যন্তরীণ উৎস থেকে তো বুঝতে পারি রাজস্ব বা আর কি আছে সেগুলো সেখান থেকে। এখন সেগুলো নিয়েও তিনি আসলে স্পষ্ট করে কিছু বলেননি। তার মানে ধারণা করা যায়, যদি ভুল না করি, এই পরিকল্পনাগুলো বা এই কথাগুলো আসলে অনেকটা কল্পনা ভিত্তিক। নতুন কিছু করতে হবে তাই করে দিলাম, মানে তাতে কতটা সৃজনশীল প্রকল্প, সৃজনশীল চিন্তা বাজারে দেয়া গেল সেটি বড় কথা নয়, করলাম একটা কিছু, এরকম মনে হচ্ছে অনেকের কাছে। তবে এটি যে একেবারে বাংলাদেশে আনোখা, মানে একেবারে ব্যতিক্রমী, এরকম কিন্তু নয়। বিশ্বের বিভিন্ন দেশে এই কৃষক কার্ডের ব্যবস্থা কিন্তু রয়েছে এবং সেসব দেশে এই কার্ডগুলো বেশ সফলতা অর্জন করেছে, ইতিমধ্যেই সেগুলো প্রমাণিত। যেমন ভারতে পিএম কিষাণ কর্মসূচি আছে, এর আওতায় বছরে প্রায় 6,000 রুপি দেওয়া হয় একজন কৃষককে। এছাড়া কিষাণ ক্রেডিট কার্ড KCC, এর মাধ্যমে 7% সুদে ঋণ দেওয়া হয়, যা সময় মতো পরিশোধ করলে ইনসেন্টিভ আছে, মানে 7 থেকে এটা 3% কমে 4% নেমে আসে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানে সরকারি সহায়তা অনেক ক্ষেত্রে কৃষকদের মোট আয়ের 20 থেকে 50% পর্যন্ত হয়ে থাকে। পাশাপাশি কৃষকরা ফসল বীমা, মূল্য সহায়তা, গ্রামীণ উন্নয়ন কর্মসূচি এবং উন্নত অবকাঠামোর সুবিধাদি পেয়ে থাকেন। পাকিস্তানে কিষাণ কার্ড আছে, এটা কৃষকদের একর প্রতি 30,000 রুপি সুদমুক্ত ঋণ দিচ্ছে। এটি সম্ভবত পাঞ্জাব প্রদেশে প্রচলিত। একজন কৃষক পাকিস্তানের সর্বোচ্চ 1.5 লাখ রুপি পর্যন্ত ঋণ পেতে পারেন। যুক্তরাষ্ট্রে এরকম প্লাস্টিক কার্ড নেই, আছে শক্তিশালী ডিজিটাল প্ল্যাটফর্ম। যুক্তরাষ্ট্রের ফার্ম সার্ভিস এজেন্সিতে কৃষকরা সরাসরি ঋণের পাশাপাশি
গ্যারান্টিযুক্ত ঋণ পেয়ে থাকেন, আরো অনেক সুবিধা দিয়ে আছে। চীনে কৃষকদের জমি, ফসল এবং উৎপাদনের পরিমাণ অনুযায়ী ডিজিটাল মাধ্যমে ভর্তুকির টাকা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেয় সরকার। ইন্দোনেশিয়ায় কৃষক কার্ড আছে, তার নাম হচ্ছে কার্তু তানি। এই কার্ডে কৃষকের ব্যক্তিগত তথ্য, জমির পরিমাণ এবং সারের চাহিদার ডাটাবেস যুক্ত আছে। এছাড়াও এটা ই ওয়ালেট এবং এটিএম কার্ড হিসেবেও কাজ করে। ভারতের কেসিসি, পাকিস্তানের কিষাণ কার্ড বা ইন্দোনেশিয়ার কার্তুতানি ইতিমধ্যেই প্রমাণ করেছে প্রযুক্তির সঠিক ব্যবহার কৃষকের জীবন বদলে দিতে পারে। সেই তুলনায় বাংলাদেশের কৃষক কার্ডের আর্থিক সহায়তা খুবই সীমিত। শুনলেনই তো, 208 টাকা মাসে, বছরে 2500 টাকা। যদিও অর্থনীতিবিদ এবং বিশ্লেষকরা বলছেন সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে কৃষকদের পূর্ণাঙ্গ ডাটাবেজ অন্তত তৈরি হবে। এতে সরাসরি সহায়তা দেওয়া সহজ হবে, মধ্যস্বত্বভোগী কমে যাবে এবং ডিজিটাল কৃষি ব্যবস্থার একটা ভিত্তি গড়ে উঠবে। কিন্তু কেউ বলছেন না সীমিত নগদ ভাতা দিয়ে কৃষি খাতের কাঠামোগত প্রতিবন্ধকতাগুলো মোকাবেলা করা সম্ভব নয়, কারণ আমাদের দেশে অনেক রকমের প্রতিবন্ধকতা আছে। এছাড়া কিন্তু আরো একটা ঝুঁকি আছে, সেটা কেউ ভেবেছেন কিনা, হয়তো ভেবেছেন। কৃষকরা টাকা নিয়ে অন্য কোথাও খরচ করলে কি করবেন? এই টাকাটা 2500 টাকা নিয়ে যদি বাজার করে বাড়ি ফিরে, মাছ কিনে বাড়ি ফিরে, তাহলে কি করবেন? এটি কি করে প্রতিরোধ করবেন? এই জন্য কি কঠোর নজরদারির ব্যবস্থা আছে বা থাকবে? ইতিমধ্যেই বিএনপি সরকার প্রথম পর্যায়ে 34,564 পরিবারকে ফ্যামিলি কার্ড দিয়েছে। বললাম যে আরো অনেকগুলো আছে। আগামী 5 বছরে 60 লাখ পরিবারকে এই কার্ড দেওয়ার পরিকল্পনা তাদের, এবং প্রতি কার্ডধারী মাসে পাবেন প্রতি কার্ডধারী মাসে পাবেন নগদ 2500 টাকা। তাহলে হিসাব করুন কত টাকা পাবেন, কত টাকা দিতে হবে সরকারকে। এছাড়া সরকারের খাল খনন কর্মসূচি আছে, 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন করতে চায় এই সরকার, এবং প্রতি কিলোমিটার খাল খননের কর্মসূচি খরচ 20 লাখ টাকা নির্ধারণ করেছে পানি উন্নয়ন বোর্ড। এখানেও প্রচুর অর্থ লাগবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এছাড়া ই হেলথ কার্ড, স্বাস্থ্য কার্ড এবং স্বাস্থ্য বীমা এবং 180 দিনের অ্যাকশন প্ল্যান নিয়েও কাজ করছে সরকার। এই যে সরকার নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কাজ শুরু করেছে, তাদের কোন কোন নেতা বলছেন যে ভোটের যে চিহ্ন কালি, হাতে কালি, সেটি মুছবার আগেই তারা কাজগুলো শুরু করছেন। এটি প্রশংসনীয় উদ্যোগ, কিন্তু কর্মসূচিগুলো বাস্তবায়নে অর্থ আসবে কোথা থেকে, যে প্রশ্নটি করলাম, এটির উত্তরটি আসলে কি কে দেবেন? অর্থমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী, মানে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দেবেন, না অর্থ পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির দিবেন, না প্রধানমন্ত্রী তারেক রহমান দিবেন? স্বাভাবিক প্রক্রিয়া যদি চিন্তা করি, বা এমনিতেই যদি আপনি এটা সহজ সরল চিন্তা করেন, তাহলে আমরা বলতে পারি যে অভ্যন্তরীণ উৎস থেকে অর্থ সংগ্রহ করতে হবে, এটি স্বতঃসিদ্ধ একটি পথ। তাহলে কিন্তু একটু অভিজ্ঞতা আছে, সেটা কি? কর আদায় বাড়াতে হবে। আর কর আদায় যদি বাড়াতে হয়, তাহলে আগামী বাজেটে করের বোঝা বাড়বে, যা আছে তার চেয়ে আরো বাড়াতে হবে। সেটা আবার মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের উপর চাপ সৃষ্টি করবে। এই জন্যই বলছি, উদ্যোগগুলো ভালো হলেও কতটা বাস্তবায়ন করা যাবে বা বাস্তবায়ন সম্মত, সেই প্রশ্ন কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ই হেলথ কার্ড বা স্বাস্থ্য কার্ডও কিন্তু একটা বিরাট প্রকল্প, অনেক টাকা লাগবে এখানে। আমাদের রাজস্ব সংগ্রহের যে অবস্থা, তাতে মনে হয় না খুব বেশি কিছু করা যাবে। জ্বালানি তেলের সংকটে সরকারকে প্রচুর ভর্তুকি দিতে হচ্ছে। সরকারের দায় আছে, একটি কাগজে দেখলাম 23 লাখ কোটি টাকা বা এর চেয়ে কিছু বেশি। সবার মনে তাই আশঙ্কা, আগামীতে যে বিশ্ব অর্থনীতিতে একটা চাপে পড়তে যাচ্ছে, বাংলাদেশের অর্থনীতিও কিন্তু চাপে পড়বে। কারণ বাংলাদেশ এই যে চক্রের বাইরে নয়, বিশ্বের বাইরে নয়, গ্লোবাল ভিলেজের বাইরে নয়, ফলে বাংলাদেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচিও চাপে পড়বে। এটা নতুন কোনো কথা নয়। এখন পর্যন্ত আমাদের যেটা সান্ত্বনার বা আশ্বস্ত হবার মতো, সেটা হচ্ছে একমাত্র রেমিটেন্স। এই রেমিটেন্স ছাড়া অর্থনীতির প্রায় সব সূচক নিম্নমুখী। বললাম আগে, রাজস্ব আদায় টার্গেট পূরণ করতে পারছে না। সরকার ব্যাংক থেকে ধার করেছে,
গণমাধ্যমে দেখেছেন 43 দিনে 41,000 কোটি টাকা ঋণ করেছে, এছাড়াও আরো অনেক ঋণ আছে। এই যে সরকার ব্যাংক থেকে ঋণ করছে, আবার প্রধানমন্ত্রী $200 কোটি ঋণ নেওয়ার চেষ্টা করছেন দেশের বাইরে থেকে, পাওয়া যাবে কিনা সেটি নিয়ে সন্দেহ রয়েছে। IMF তার কিস্তি সম্ভবত 1 বছর পরে দেবে এরকম বলেছে, তার মানে এখন টাকা পাওয়া যাচ্ছে না। বাজেটের জন্য, অর্থ সংস্থানের জন্য অর্থ পরিকল্পনা মন্ত্রী ওয়াশিংটনে গিয়েছেন, সেখান থেকে যদি ভালো অর্থ পাওয়া যায় তাহলে একরকম হবে হিসাব, না পাওয়া গেলে বাজেট কি করে করবেন, মানে এটি আয়োজন করবেন, সেটিও একটি বড় প্রশ্ন। তো এভাবে বলছিলাম যে চলমান সামাজিক নিরাপত্তা কর্মসূচি, যেগুলো বললাম শতাধিক ধরনের প্রকল্প এবং ভাতা চালু আছে, সেগুলো নিয়ে বলতে গেলে অনেক লম্বা সময় প্রয়োজন। আমি বলছিলাম যে সেখানে এই যে চলমান প্রকল্পগুলোকে মানে আমরা কতটা মূল্যায়ন করেছি, নতুন প্রকল্পগুলো চালু করার আগে সরকার করেছে কিনা, উপদেষ্টা করেছেন কিনা, এটি না করলে কিন্তু এই স্বপ্ন হয়তো দুঃস্বপ্নে পরিণত হতে পারে। শুনতে খারাপ লাগবে, কিন্তু এটি নির্মম সত্য। শেষ করে নিয়ে আসি, সুপ্রিয় দর্শক, একদিকে স্বপ্ন, ডিজিটাল কৃষি, আধুনিকায়নের স্বপ্ন, গল্প, আশা, এগুলো আমরা দেখছি। অন্যদিকে বাস্তবতা হচ্ছে সীমিত সহায়তা এবং মানে বাস্তবায়ন করবার অনেক চ্যালেঞ্জ, প্রতিবন্ধকতা। এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে কিন্তু এই কৃষক কার্ড, এমনকি অন্য কার্ডগুলিও। তাহলে আমরা কি বলতে পারি? বছরে 2500 টাকা, মাসে 208 টাকা, এই টাকায় কি বদলাবে আসলে কৃষকের জীবন? তো এর উত্তর তো আমি আপনি এখনই দিতে পারবো না, এর উত্তর দেবে সময় এবং মাঠের বাস্তবতা।